আচ্ছা স্টুডেন্টস দেখো, আজকে আমি ঠিক করেছি তোমাদেরকে সেট 15 থেকে কয়েকটা ফিজিক্যাল কেমিস্ট্রি নিউমেরিক্যালসের অঙ্ক করে দেবো। তো দেখো এখানে প্রথম যে অঙ্কটা রয়েছে, দেখো এই পার্ট এতে 200 সিসি আয়তন একটি জলীয় দ্রবণে 1.26 গ্রাম প্রোটিন দ্রবীভূত আছে। 300 কেলভিন উষ্ণতায় ওই দ্রবণের অভিস্রবণ চাপ 2.57 10⁻³ বার হলে প্রোটিনের আণবিক ভর কত? ঠিক আছে, দেখো এই অঙ্কটা সলভ করছি। তাহলে দেখো এখানে এই সলভটা করে দিয়েছি আমি, দেখো তোমাদেরকে। সেটা হচ্ছে, দেখো এই যে এটা চাপটা দেওয়া আছে বার, এটাকে আমি 1.013 দিয়ে ভাগ করে প্রথমে অ্যাটমসফিয়ারে কনভার্ট করে নিলাম। আয়তন দেওয়া আছে 200 সিসি, আণবিক ভরকে এম ধরে নিয়েছি। ডাব্লু প্রোটিনের ওজনটা দেওয়া আছে 1.26 গ্রাম, তাহলে মোল সংখ্যা হচ্ছে 1.26 বাই এম। মোলার গাঢ়ত্ব সি, এটাকে বার করে নিচ্ছি, দেখো 1.26 বাই এম ইন্টু 1000/200, এটা তো ফর্মুলা তোমরা জানো। তাহলে বেরোলো 6.3 বাই এম। আচ্ছা, টেম্পারেচার 300 কেলভিন দেওয়া আছে। এবার আমরা এই ফর্মুলাটা জানি, পাই ইকুয়াল টু CRT। এখানে মানগুলো দেখো বসিয়ে দিলাম, এই যে প্রত্যেকটা যে মান বেরিয়েছে, দেখো এই যে পাই সি, এই মানগুলো। আর এর মান 0.082, টি 300 কেলভিন। তাহলে এখান থেকে দেখো আমরা ক্যালকুলেশন করলে এম এর মান মোটামুটি পাচ্ছি 6.1 ইন্টু 10⁴। ঠিক আছে, এটা হচ্ছে প্রোটিনের আণবিক ভর। তাহলে বুঝে নিয়েছি ভালো করে অঙ্কটা, দেখে নাও সুন্দর করে অঙ্কটা আমি পুরো করে দিলাম। ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো সেকেন্ড কোশ্চেন যেটা রয়েছে সেটা সলিড স্টেট থেকে। দেখো এই যে দুয়েরটা, এখানে যে সিলভার কেলাস পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার কেলাস গঠন করে, একক কোষের বাহুর দৈর্ঘ্য 409 পিকোমিটার, সিলভারের ঘনত্ব নির্ণয় করো, প্রতিটি সিলভারের পরমাণুর ব্যাসার্ধ কত? ঠিক আছে, দেখতে থাকো। তাহলে এখানে যেহেতু দেখো সিলভার FCC কেলাস গঠন করে, তাহলে জেড এর মানটা 4 হবে। এ 409 পিকোমিটার, তাকে আমি সেন্টিমিটারে কনভার্ট করলাম 10⁻10 সেন্টিমিটার করে। ঘনত্ব ডিটা আমাকে বার করতে হবে। এম সিলভারের আমরা দেওয়া নিই, মোটামুটি 107.99 বা 108 আমরা ধরতে পারি, কোনো অসুবিধা নেই। ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো তাহলে আমরা ফর্মুলায় ফেলে দিলাম। ঘনত্বের ফর্মুলা হচ্ছে ডি ইকুয়াল টু ZM/NA কিউব। জেড এম এর মানটা বসিয়ে দিয়েছি, এন হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা, এ কিউবের মানটা বসিয়ে দিয়ে দেখো ক্যালকুলেশন করলে আমরা এখান থেকে পাচ্ছি ঘনত্ব সমান 10.48 গ্রাম পার সিসি। ঠিক আছে। আর ব্যাসার্ধ হচ্ছে A/2√2, যেহেতু এ এর মানটা দেওয়া আছে এবং FCC ক্লাস হলে FCC ক্লাসের সময় আর এর মানটা A/2√2 হয়। ঠিক আছে, তাহলে আর এর মান যদি A/2√2 হয়, তাহলে দেখো মানটা বসিয়ে দিলে আমরা আর ইকুয়াল টু 179.23 পিকোমিটার পেয়ে যাচ্ছি। ঠিক আছে, বুঝে নিয়েছো। এরপর দেখো আরেকটা অথবাতে কোশ্চেন দিয়েছে, ফ্রিঙ্কেল ত্রুটি কি, এখানে কোশ্চেনটা তোমরা খুব পারবে, সহজ কোশ্চেন। এরপরে যে কোশ্চেনটা দিয়েছে দেখো, সেটা হচ্ছে আয়রনের কেলাস দেহকাকার ঘনকাকার BCC, এর একক কোষের বাহুর দৈর্ঘ্য 286.65 পিকোমিটার, আয়রনের পারমাণবিক ভর ও ঘনত্ব দেওয়া রয়েছে, এর অ্যাভোগাড্রো সংখ্যার মানটা নির্ণয় করতে হবে। তাহলে এই ধরনের কোশ্চেনগুলো দিলে তোমরা অ্যাভোগাড্রো সংখ্যার মানটা কাছাকাছি বলেই বুঝতে হবে অঙ্কটা ঠিক করেছো। দেখো সলভটা দেখাচ্ছি। দেখো যেহেতু BCC ক্লাস, তাহলে এক্ষেত্রে জেড এর মান হবে 2, এম 56, ডি দেওয়া রয়েছে 7.87 গ্রাম পার সিসি। তাহলে এর মানটা দেখো কনভার্ট করলাম আমরা সেন্টিমিটারে, আগের অঙ্কটার মতোই। তাহলে এখান থেকে ডি ইকুয়াল টু ZM/NA কিউব, তাহলে এন ইকুয়াল টু হবে ZM/DA কিউব, তাই তো? তাহলে দেখো প্রত্যেকটা মানকে বসিয়ে দিয়েছি, প্রত্যেকটা মানকে বসিয়ে দিয়ে দেখো আমি ক্যালকুলেশন করছি। ক্যালকুলেশন করে দেখো এন এর মান মোটামুটি 6.04 10⁻23 আসছে, কাছাকাছি 6.2022 নয় 242 এসছে। ঠিক আছে, কোনো অসুবিধা কিছু নেই, মোটামুটি কাছাকাছি মানটা আসবে। তাহলে বুঝে নিয়েছো। তাহলে এইভাবে আমরা ক্যালকুলেশন করলে এই সলিড স্টেটের অঙ্কগুলো থেকে আমরা অ্যাভোগাড্রো সংখ্যার মানও নির্ণয় করতে পারি। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো দুয়ে দেখো একটা সলিউশনের অঙ্ক আছে। এটা হচ্ছে গিয়ে বয়লিং এভলিউশন অফ বয়লিং পয়েন্ট, যেটা এলিভেশন অফ বয়লিং পয়েন্ট থেকে দেওয়া আছে। দেখো 40 গ্রাম বেঞ্জিনে 3.24 গ্রাম সালফার দ্রবীভূত করলে দ্রবণের স্ফুটনাঙ্ক বেঞ্জিনের তুলনায় 0.81 কেলভিন বৃদ্ধি পায়। যদি বেঞ্জিনের কেবি ইবিউলোস্কোপিক কনস্ট্যান্টের মান দেখো 2.53 কিলো কেজি মোল ইনভার্স হয়, তাহলে সালফারের সংকেত নির্ণয় করো। ঠিক আছে, এটা খুব ভালো অঙ্ক। দেখো ধরে নিচ্ছি সালফারের সংকেতটা আমি SX। ঠিক আছে, তাহলে এক্সটা হচ্ছে সালফারের পারমাণবিকতা। তাহলে দেখো W2 যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে 3.24 গ্রাম। কোশ্চেন পড়লেই তোমরা বুঝতে পারবে। W1 হচ্ছে 40 গ্রাম, এটা বেঞ্জিনের ওজন, এটা সালফারের ওজন দেওয়া রয়েছে। তাহলে M2 কত হচ্ছে? এটা হচ্ছে গিয়ে সালফারের যে আণবিক ওজনটা, তাহলে 32 × X, সালফারের তো পারমাণবিক ওজন 32, তাহলে 32X। তাহলে সালফারের মোলারিটি কত হলো দেখো, এটা মোলারিটি ফর্মুলা W2 × 1000, M2 × W1। দেখো প্রত্যেকটা মানকে আমি বসিয়ে দিয়েছি, ক্যালকুলেশন করলে মোটামুটি এইটা আসছে। ঠিক আছে, X দিয়ে। এবার কেবি আর ডেল্টা টিপির মান দেওয়া রয়েছে, এটা আমাদের অঙ্কের মধ্যে। তাহলে ডেল্টা টিপি ইকুয়াল টু কেবি ইন্টু এম। দেখো মানগুলো বসিয়ে দিলাম, মানগুলো বসিয়ে দিয়ে কে ক্যালকুলেশন করলে মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি তোমরা একটা 7.99 সামথিং, তো অ্যাপ্রক্সিমেটলি 8 পাবে, কারণ পারমাণবিকতা তো ফ্র্যাকশানে হতে পারে না, সেটা তাহলে মানটা 8। তাহলে সংকেতটা কী হচ্ছে, সালফার সংকেত তাহলে S8। ঠিক আছে, বুঝে নিয়েছো। এটা খুব ভালো অঙ্ক ছিল। এরপরে দেখো একটা কোশ্চেন, দেখো এটা আমরা কোষ থেকে দিয়েছে। কোশ্চেনটা দেখো সেল ইমেফ থেকে, ঘড়িতে ব্যবহৃত কোষে নিচের বিক্রিয়াটি সংঘটিত হয়।
তাহলে এখান থেকে দেখো নিচের বিক্রিয়াটা দেওয়া রয়েছে। E0 আর G0 মান বার করতে বলেছে। দেখো E0 সিলভার প্লাস সিলভার আর E0 জিঙ্ক প্লাস জিঙ্কের সিস্টেমে দেওয়া রয়েছে। ঠিক আছে, অঙ্কটা ভালো করে দেখো। আমি যতটা সম্ভব সংক্ষেপে অঙ্কটা করে দিচ্ছি তোমাদের জন্য, দেখে নাও। এই যে রিয়াকশনটা দেওয়া রয়েছে, দেখো এখানে এই দুটো মান দেওয়া রয়েছে, আমাদের জিঙ্কের সিস্টেমের মান এবং সিলভার সিস্টেমের মান দেওয়া রয়েছে। বিক্রিয়াটা যেটা হয়, জিঙ্ক প্লাস থেকে 2 ইলেকট্রন হয় এবং সিলভার প্লাস থেকে সিলভার এর সিস্টেমটা যে চেঞ্জ হয়। তাহলে দেখো এখানে অ্যাকচুয়ালি যেটা হচ্ছে, এখানে কিন্তু সিলভার থেকে সিলভার প্লাস, তারপর দেখো সাবল্টের মাধ্যমে জিঙ্ক প্লাস থেকে জিঙ্ক, এই সিস্টেমটা কিন্তু আসে। তাই এটা আমাদের রাইট, এটা আমাদের লেফট। রাইট মাইনাস লেফট করলে দেখো এখান থেকে আমাদের 0.80 মাইনাস 0.76, এই যে মানগুলো বসিয়ে দিলাম। দেখো তাহলে E0 মানটা পাওয়া যাচ্ছে 1.56 ভোল্ট। ঠিক আছে, এবং G0 মান হচ্ছে মাইনাস NFE0, এটা আমরা জানি। তাহলে দেখো প্রত্যেকটা মান, যেখানে N দেখো এই যে মোট ইলেকট্রন পরিবর্তন দেখো দুটো করে হয়েছে, তাহলে N এর মানটা এখানে 2 আসবে। ঠিক আছে, তাহলে N = 2 হচ্ছে ইলেকট্রন পরিবর্তন বিক্রিয়াতে। তাহলে দেখো প্রত্যেকটা মানকে বসিয়ে দিয়ে দেখো জুল পার মোল, দেখো তাকে 1000 দিয়ে ভাগ করলে দেখো 301.08 এত কিলো জুল পার মোল পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে অঙ্কটা বুঝে নিয়েছো, খুব সুন্দর অঙ্কগুলো। এই অঙ্কগুলো পরীক্ষার সময় আসবে, দেখো 3 নম্বরের অঙ্ক এটা। আচ্ছা, এর পরের কোশ্চেন দেখো, এটা আমাদের মোলার পরিবাহিতা থেকে দেওয়া হয়েছে। এটাও CLMFF চ্যাপ্টারের অঙ্ক। 0.00241 মোলার অ্যাসিটিক অ্যাসিডের দ্রবণের আপেক্ষিক পরিবাহিতার মান দেখো দেওয়া রয়েছে, এত সিমেন্ট পার সেন্টিমিটার। দ্রবণটার মোলার পরিবাহিতার মান ও অ্যাসিটিক অ্যাসিডের বিয়োজনের মাত্রা নির্ণয় করতে বলা হয়েছে। ঠিক আছে, আচ্ছা দেখো এখানে অসীম লঘুতায় মোলার পরিবাহিতার মানটা দেওয়া রয়েছে, এটা আমাদের কাজে লাগবে। তাহলে দেখো অঙ্কটা দেখো স্টুডেন্টস, আমি কীভাবে অ্যাপ্রোচ করেছি, তোমরা খেয়াল করো। অঙ্কগুলো কিন্তু খুবই সহজ, প্রত্যেকটা অঙ্কের অ্যাপ্রোচ করার পদ্ধতিটা তোমাদের বুঝতে হবে। দেখো মোলার গাঢ়ত্বের মান দেওয়া আছে, আপেক্ষিক পরিবাহিতার মান দেওয়া রয়েছে। তাহলে মোলার পরিবাহিতার মান কত হবে, K × 1000/m। দেখো মানটা আমি বার করে নিলাম, এত সিমেন্ট সেন্টিমিটার স্কোয়ার মোল ইনভার্স। অসীম লঘুতায় এর মানটা দেওয়া রয়েছে। তাহলে দেখো মোলার পরিবাহিতার মানটা আমার বেরিয়ে গেল, এটা একটা অঙ্ক হয়ে গেল আমাদের। এবং তাহলে বিয়োজন মাত্রা, যেটাকে আমরা আলফা লিখি, যাই হোক, এটা হচ্ছে গিয়ে এই যে মোলার পরিবাহিতার মান এবং অসীম লঘুতার পরিবাহিতার মানকে পরস্পরকে ভাগ করে দেখো যদি 100% দিয়ে গুণ করা হয়, যা বেরোবে এটাই হচ্ছে তার বিয়োজন মাত্রা। তাহলে 8.4% অ্যান্সারটা বেরিয়ে গেল। ঠিক আছে, বুঝতে পেরেছো, খুবই সুন্দর অঙ্ক। এরপর দেখো স্টুডেন্টস, আমরা যে 3-এর দাগের যে অঙ্কগুলো, 5 নম্বরের অঙ্ক দেখো, একটা বড় একটা অঙ্ক দেওয়া রয়েছে, এটা খুব ভালো অঙ্ক। এটা হচ্ছে আমাদের কাইনেটিক্সের থেকে দেওয়া হয়েছে। দেখো 120 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ফসফিনের বিয়োজন ক্রম দেওয়া রয়েছে, বিক্রিয়াটির হার দেওয়া রয়েছে। এটা কেন দেওয়া রয়েছে আমি পরে বলছি। অর্ধায়ুর মান দেওয়া রয়েছে, তাহলে 3/4 অংশ ফসফিন বিয়োজনে কত সময় লাগবে, এবং 1 মিনিট পরে ফসফিন কতটা অংশ অবিয়োজিত অবস্থায় থাকবে, দেখে নাও। এই অঙ্কটা একটু খাটনির অঙ্ক, তোমাদেরকে একটু পরিশ্রম করে করতে হবে। দেখো ফসফিনের বিক্রিয়াটা দেওয়া রয়েছে, এই যে আরটা দেওয়া রয়েছে বিক্রিয়ার হারটা, মনে এটা হচ্ছে ফসফিন টু দি পাওয়ার 1, এটা মিন করছে বিক্রিয়াটা প্রথম ক্রমের বিক্রিয়া। অর্থাৎ আমরা এখানে লিখতে পারি K = 0.693/T½ তাহলে T½ এর মানটা যেটা দেওয়া রয়েছে সেটা বসিয়ে দিয়ে দেখো K এর মানটা পেয়ে গেলাম 0.0183। তোমরা এটাকে এভাবেও লিখে দিতে পারো ফ্র্যাকশন করে, কোনো অসুবিধার কিছু নেই। তাহলে এবার দেখো 3/4 অংশ হতে তাহলে সময়টা কত নেবে, দেখো 2.303/K log A/A-3/4, এই 3A/4। তাহলে দেখো এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা এখান থেকে log 4 পাচ্ছি, log 4 এর মানটা বসিয়ে দিয়ে দেখো, তাহলে 3/4 অংশ সম্পূর্ণ বিক্রিয়াটা সময় নেবে 75.75 সেকেন্ডস। ঠিক আছে, 75.8 সেকেন্ডও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এরপর 1 মিনিট পর বলছে, এটা যে কোশ্চেনটা দিয়েছে সেটা হচ্ছে গিয়ে কতটা অংশ অবিয়োজিত থাকবে 1 মিনিট পর। অর্থাৎ দেখো তার ফর্মুলাতে T = দেখো যেখানে আমি 60 বসিয়ে দিয়েছি, 2.303/K log A/A-x ধরলাম। ঠিক আছে, তাহলে দেখো log A/A-x এর মানটা এখান থেকে প্রত্যেকটা ক্যালকুলেশন করলে 0.4767 মতন আসছে। তাহলে এবার আমরা যদি ধরে নিই, দেখো এটা প্রথমে প্রাথমিক ক্ষেত্রে 1 ছিল, এটা প্রাথমিক ক্ষেত্রে যদি 1 ধরি, তাহলে দেখো 1/1 - x করলে দেখো 10⁻4767 আসছে। তাহলে আমরা এখান থেকে মানটা পাচ্ছি 0.2997। তাহলে 1 - x হচ্ছে গিয়ে যেটা অ্যাকচুয়ালি আমাদের বাকি ছিল অবিয়োজিত অবস্থায়, তাহলে এটাই হচ্ছে মানটা। দেখো 1/2.9 0.333, এই অংশটা আমাদের অবিয়োজিত অবস্থায় থেকে যাবে 1 মিনিট পর। ঠিক আছে স্টুডেন্টস, তাহলে তোমরা আশা করি বুঝতে পেরেছো। আমি আজকে এই সেট 15-এর তোমাদের সমস্ত চ্যাপ্টারের এই যে কটা অঙ্ক আছে সেগুলো সমাধান করে দিলাম। তোমরা দেখতে থাকো, আর ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, এবং আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও পেতে গেলে তোমরা আমার চ্যানেলটাকে লাইক করো, কমেন্টস করো এবং সকলের সাথে শেয়ার করো।